উচ্চ মূল্যস্ফীতি, প্রবৃদ্ধির ধীরগতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং ঋণের বোঝা বেড়ে যাওয়া সহ নানা সংকটে জর্জরিত যখন দেশের অর্থনীতি, তখন দেশকে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য সামনে রেখে বৃহস্পতিবার 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের 55তম এই বাজেটে একদিকে যেমন বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় নতুন উদ্যোগের ঘোষণা থাকায় প্রশংসা শোনা যাচ্ছে, অন্যদিকে তেমনি উচ্চ মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে ধীরগতি, ব্যাংকিং খাত থেকে সরকারের অত্যাধিক ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা এবং উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা সহ রেকর্ড ঘাটতি থাকায় সমালোচিত হচ্ছে। প্রশ্ন আছে, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নিয়েও প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতি রাখা হয়েছে 2,43,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট ঘাটতি। এই ঘাটতি পূরণে সরকারের লক্ষ্য অনেকটাই ঋণ নির্ভর। তবে অর্থমন্ত্রী বলছেন, সীমিত সম্পদের মধ্যে মানুষকে স্বস্তি দিতেই এবারের এই বৃহৎ বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়েছেন তারা। তবে পরিসংখ্যান বলছে, প্রতি বছর বাজেট বাড়লেও বাজেট বাস্তবায়ন হার আটকে আছে একই বৃত্তে। অর্থ বিভাগের 10 বছরের তথ্য অনুযায়ী প্রতি বছরই বাজেট বাস্তবায়ন হচ্ছে গড়ে 80 থেকে 85% মধ্যে। বাজেট বাস্তবায়নের এই হার কি সন্তোষজনক? সব মিলিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে মধ্য নিম্নবিত্তদের জন্য কতটা স্বস্তির হতে যাচ্ছে ঘাটতিতে রেকর্ড করা দেশের 55তম এই বাজেট? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ, এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, বাংলাদেশের 55তম বাজেট, যেই বাজেট আমরা দেখলাম সেটি একটা বিশাল অঙ্কের, এবং আমি আসলে যদি বলি যে এই সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেটের একটি শিরোনাম নির্ধারণ করেছেন। সেই শিরোনামটি হচ্ছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। এই যে নামটা শুনতে একটু কঠিন, কিন্তু এই কঠিন নামের যে বাজেটটা, তার আকার যদি আমরা বৈশ্বিক হিসেবে চিন্তা করি বেশ মাঝারি বলা চলে, কিন্তু বাংলাদেশে এটা রেকর্ড ব্রেকিং। এই রেকর্ড ব্রেকিং বাজেটকে আপনি কিভাবে দেখলেন? জি ধন্যবাদ। যদি রেকর্ড ব্রেকিং বলেন, আসলে অন্তর্বর্তী সরকার যদি বাদ দেন তাহলে প্রত্যেকটা সরকারই বাজেট বৃদ্ধি করেছে এবং সেই বাজেট বৃদ্ধিটা ছিল 10 থেকে 12% মধ্যে। কিন্তু বর্তমান বাজেট বৃদ্ধি যদি গত বছর সরকারের অন্তর্বর্তী সরকারের সাথে তুলনা করেন তাহলে দেখবেন 18% থেকে 20% বৃদ্ধি, যে কারণে এই বাজেটটাকে বড় মনে হচ্ছে। কিন্তু একইভাবে যদি বাজেট অন্তর্বর্তী সরকারেও নির্বাচিত সরকারের মতো বাড়াতো তাহলে কিন্তু এই বাজেটটাকে মনে হতো যে একইভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন ঘটনাটা ঘটছে যে মাঝখানে না বাড়ার কারণে একসাথে যখন 10+10 20% এক বছরের মধ্যে বাড়লো, তখন আপনাকে বৃদ্ধিটা অনেক বড় মনে হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের বাজেট জিডিপির তুলনায় কোনো মতেই বড় বাজেট না, সেটা স্বীকার করতে হবে। কারণ বাংলাদেশের জিডিপির যে যতটুকু বড়, আমরা একটা রেকর্ড ব্রেক করেছি যে $500 বিলিয়ন জিডিপি ক্রস করেছে এবং $3,000 মাথা পিছু আয় ক্রস করেছে। ঠিক এই জিডিপিটাকে যদি সরকার হাইলাইট করে $500, তাহলে এই জিডিপির মধ্যে সরকারের একটা অংশ আছে। সেই অংশটা অন্যান্য আমাদের মতো দেশের যে অবস্থায় ট্যাক্সটা সংগ্রহ করে, সেই ট্যাক্সটুকু রাষ্ট্র না, সরকার সংগ্রহ করতে পারে না রাষ্ট্র থেকে। অতএব এটা এক ধরনের সকল সরকারের এই ব্যর্থতা যে জিডিপির প্রবৃদ্ধির বাড়ার সাথে সাথে আমার আয়টাকে আমি ধরে রাখতে পারি নাই। তার মানে এটা সরকারের বড় ব্যর্থতার কারণে আজকে আমরা সরকারের আয়টাকে অনেক ছোট দেখাচ্ছে মানে হচ্ছে এটা রাজনৈতিক সরকার বলেন, সকল রাজনৈতিক সরকারের এক ধরনের ব্যর্থতার সমন্বিত রূপ হচ্ছে আজকের বাজেটকে যেটা অসামঞ্জস্য মনে হচ্ছে সেটা। এখন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাজেটটাকে আমরা বাজেট মানে একটা বিবরণী, আগামী 1 বছর কিভাবে কোথায় আয় করবে, কত টাকা খরচ করবে তার একটা, এবং সেটার মধ্যে একটা রাজনৈতিক সরকারের অর্থনৈতিক দর্শন লুকিয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রের অর্থনীতিটাকে রাজনৈতিক সরকার কোথায় নিতে চায় এবং কিভাবে নিতে চায়। সরকার স্বীকার করেছে যে একটা ভঙ্গুর অর্থনীতি, আর এই ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার জন্য আসলে বিগ পুশ দরকার।
এখন বিগ পোস্টটা আসবে কোত্থেকে? রাষ্ট্রকে দিতে হচ্ছে। রাষ্ট্র ভাবছে যে হয়তো প্রবৃদ্ধি অর্জনের জন্য বিগ পোস্ট দিলে আমার অনেক বেশি প্রবৃদ্ধি হবে, যে কারণেই দেখবেন সরকার 4.14% 0.4% প্রবৃদ্ধিকে এক বছরের মাথায় 6.5% প্রবৃদ্ধিকে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান বাজেটে। এখন এক বছরে বাংলাদেশে কি ঘটবে যেটা নিয়ে 6.5% প্রবৃদ্ধি, যে কারণে কিন্তু মানুষের মনে শঙ্কা জাগে যে বিনিয়োগের অবস্থা বাংলাদেশে বিগত 20 বছরের পিছনে যে অবস্থা ছিল সেই অবস্থা বিরাজ করছে। তাহলে আপনি 6.5% কিভাবে কামনা মানে করছেন? অনেক ক্ষেত্রে তাহলে এই বাজেট নিয়ে আসলে বিশ্লেষকরা যে মন্তব্য করেছেন যে এই বাজেটটা অনেকটাই আসলে একটা রাজনৈতিক বাজেট হয়ে গেছে, আপনিও কি আসলে সেভাবেই দেখতে চাইছেন এই বাজেট? না, রাজনৈতিক অর্থনৈতিক দর্শনটা তার রাজনীতিতে ফুটে উঠেছে, কিন্তু তার বাস্তবায়নটা রাজনীতি হোক আর অর্থনৈতিক হোক, সেই বাস্তবায়নটা কতটুকু শক্তিশালী, জোরালো, বিচক্ষণ, সেটার উপর নির্ভর করবে। কিন্তু এই যে আজকের বলাটা আগামী বছর এই সময়ে কতটুকু সফল হলো তখন কিন্তু আমরা মূল্যায়ন করতে পারবো। এখন যে কথাগুলো বলছি সেগুলা কিন্তু হচ্ছে অতীত এবং বর্তমান বাজেটকে বেস করে আমরা কিন্তু সবসময় কথা বলে থাকি। অতীতে আমরা দেখেছি যে আসলে রেভিনিউ 10% বেশি বাড়ে না, তাহলে আপনি 18% যখন ধরেছেন, মানুষ ভাবছে এই সরকার হয়তো রেভিনিউ সংগ্রহের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটাবে। বিপ্লব না ঘটালে কিন্তু সরকার এই কথা বলতো না। বিপ্লব ঘটানোটাও কি আসলে কত বড় চ্যালেঞ্জ সেটি আমরা ভেবেছি কিনা? না, সেটাই এখন আমরা সামনে দেখব যে অর্থমন্ত্রী যে প্রতিশ্রুতি, উনি কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রায়ন যে শব্দটা বলছে, গণতান্ত্রিক অর্থনীতি, সেই শব্দটার যদি প্রকৃত মিনিংটা এমন করে যে আজকে উনি বাজেট যেভাবে প্রতিশ্রুতি দিলেন, ঠিক 6 মাস পর উনি জনগণের কাছে একইভাবে উল্লেখ করবেন যে তার ফলাফল কতটুকু জনগণের জায়গাটাতে আমি একে আজাদ আপনার কাছে আসি। যদিও আপনার কাছে আসলে আমার ব্যবসার জায়গাটি দিয়ে শুরু করার কথা ছিল, কিন্তু একদম সাদামাটা একটা কোয়েশ্চেন করতে চাই। মানে এই বাজেট 9,38,000 কোটি টাকা, লিখতে সংখ্যা লাগে 13টা। মানে একটা বাজেটের যেই আকার সেই লিখতে সংখ্যাই লাগছে 13টা। যদিও এবারে অর্থমন্ত্রী বলেছেন ঋণ নির্ভর অর্থনীতি থেকে তিনি বেরিয়ে আসতে চান, সেই প্রত্যয় তিনি যুক্ত করেছেন। তারপরে আমরা আসলে দেখছি ঋণ নিয়ে এই ঘাটতিটা মেটাতে হবে। এবারের বাজেটে যেই ঘাটতি আছে, এই আগামী অর্থ বছর আপনি কিংবা আমি, আপনার কাছে এই অঙ্কের সংখ্যাটা আসলে একটু কম মনে হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষের কাছে বেশ অনেক বেশি। মানে প্রত্যেকের ঘাড়ে ঋণের বোঝা থাকবে 14,000 টাকা। এর আগে কোনো বাজেটে কখনো একজন সাধারণ মানুষের ঘাড়ে এত বেশি টাকা ঋণের বোঝা ছিল না। এটিকে আসলে আমরা কিভাবে মূল্যায়ন করব? দেখুন, আমি এই বাজেটটা কিন্তু অনেকেই বলে উচ্চবিলাসী, অবাস্তব। আমি কিন্তু এটা তা মনে করি না। আমার আজকের পত্রিকা যেটা এখানে আছে, মাথাপিছু আয় $3,000 উপরে, $3,020। আর আমার ইকোনমি দাঁড়িয়েছে $500 বিলিয়ন। আর আমার কর জিডিপি রেশিও হচ্ছে 6.6 থেকে 7-এর মধ্যে। এইটা বিশ্বের কোথাও নাই। আমার প্রতিবেশী দেশ নেপাল, ভারত, তাদের 17-18% তাদের কর জিডিপি রেশিও। তাহলে আমরা তো কর দিচ্ছি না। তা আমরা কর যদি না দেই, এভাবে অনাদায়ী কত, একটা দেশ কীভাবে চলবে বলেন? একটা কী দেশ? এখন সরকারকে আমরা বলবি, সরকার একটা ভীষণ নিয়ে নেমেছে, তো যার জন্যে আর এনবিআরও সজাগ হবে, প্রত্যেকটা নাগরিক সজাগ হতে হবে। আমি কয়েকদিন আগে চায়না ছিলাম। চায়নাতে এমন কোনো দোকান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে কোনো ক্যাশ চলে। 100% QR কোড দিয়ে আপনাকে বাসে উঠতে হবে, আপনাকে মুদি দোকানে করতে হবে, আপনি হোটেল রেস্তোরাঁ যান, সমস্ত জায়গায়। অর্থাৎ কর ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। যেখানে টাকার লেনদেন হবে, ক্যাশ লেনদেন হবে, সেখানে স্কোপ থাকে। সরকারকে বাজেট দিয়েছে, আমি মনে করি এনবিআরের সক্ষমতা বাড়াতে হবে এবং ডিজিটালাইজ করতে হবে। এবং ডিজিটালাইজ করার যদি আমাদের দেশে টেকনিক্যাল লোকজনের অভাব থাকে, আমরা যে কোনো আউটসোর্স করতে পারি। আউটসোর্স করে যদি আপনার এনবিআরের সক্ষমতা না বাড়ানো যায়, তাহলে গত অর্থ বছরে আমাদের রিভাইসড বাজেট করা হয়েছিল, আমাদের মূল বাজেট থেকে এটা 5,03,000 করা হয়েছিল, সেটাও আদায় হয়নি। 1,00,000 কোটি টাকারও বেশি রাজস্ব ঘাটতি আছে গত অর্থ বছরে। এবছরে তার চেয়ে আরও 2,00,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ গত অর্থ বছরের চেয়ে এবছরে 42% বেশি কর আহরণের কথা বলা হচ্ছে।
এটা তখনই সম্ভব হবে যদি ইতিমধ্যে এনবিআরের সক্ষমতা বাড়ানো, ডিজিটালাইজড করা হয় এবং আমার মনে করি যে প্রত্যন্ত অঞ্চলে আমাদের এনবিআরের কিন্তু ম্যান পাওয়ার খুবই কম। তাদের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, থানায় তাদের অফিস থাকা দরকার। এবং আজকে আপনি দেখেন ঢাকা শহর দেখেন, চট্টগ্রাম, বড় বড় সিটি, বিভাগীয় শহরগুলি দেখেন, কত অ্যাপার্টমেন্ট, কত বাড়ি, কত গাড়ি, কয়জনে আমরা ইনকাম ট্যাক্স দিই? আমরা সাধারণত কত 30 থেকে 32 লাখ মধ্যে নিয়মিত আমরা কর দিই। তা বাকি বিরাট জনগোষ্ঠী যারা করের আওতার বাইরে, আপনি ভ্যাট কয়জনে আমরা ভ্যাট দিই দেখেন, তাহলে একটা সরকার কিভাবে চলবে? তো সেই জন্য সরকারের সক্ষমতা বাড়াতে হলে এই বাজেটকে যদি আমাদেরকে কি বলে, যদি রাজস্ব আহরণ করতে হয়, সাকসেসফুল বাজেট করতে হয়, তাহলে সরকারের ঋণ গ্রহণ কমাতে হবে। কারণ গত অর্থ বছরে সরকার ব্যাংক থেকে অ্যাজ অন টুডে যদি মানে দেখি আমি, বাংলাদেশ প্রাইভেট সেক্টর যারা কর্মসংস্থান করে সেই তাদের ব্যাংক থেকে আমরা লোন পেয়েছি 4.75%, অথচ সরকার লোন নিয়েছে 30.37%। তাহলে সরকার তো আর কর্মসংস্থান তৈরি করে না, সরকার প্রাইভেট সেক্টর। তা প্রাইভেট সেক্টর যেখানে লোন পাচ্ছে না, সেখানে আবার যদি সরকার দেশীয় ব্যাংক থেকে বর্তমান বাজেটে করা আছে 1,12,000 কোটি টাকা সরকার ব্যাংক থেকে নেবে এবং বিদেশি উৎসতে নেবে 1,09,000 কোটি, আর দেশি উৎস অন্যান্য জায়গার থেকে সব কিছু মিলে এবং ডিফেন্স সেভিং সার্টিফিকেট, সঞ্চয়পত্র দিয়া 1,27,000 কোটি টাকা সরকার নিয়ে যাবে। তাহলে একদিক দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল হবে না, আর একদিক দিয়ে রাজস্বর ব্যাপারে ওইরকম কোনো কিছু বলা নাই যে এরকম ডিজিটালাইজড করে এনবিআর সক্ষমতা বাড়ানো হবে এবং এইভাবে ভ্যাট বাড়বে, এইভাবে ইনকাম ট্যাক্স বাড়বে। এগুলো ডিটেলস এখনও আসেনি। তা আমার বিশ্বাস যে সরকার যেহেতু বাজেট দিয়েছে, অতীতের মতো সরকার ফেল করবে না, রাজস্ব আদায় করতে সক্ষমতা পাবে। মানে এই সক্ষমতার কথা আসলে আমরা সবসময় আশাবাদের জায়গাটাতেই শুনি, মানে এই আশাবাদটা আসলে বাস্তবায়ন হয় কতখানি সেটা প্রতি বছর এই যততম আমাদের আজকের বাজেট ততবারই আসলে এই বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না, এটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে আসি। এবার যে বাজেট, অর্থাৎ যেই সংখ্যা আসলে বাজেটে নির্ধারণ করা হলো 9,38,000 কোটি টাকা, সেইটাকে যদি উচ্চাভিলাষী বাজেট বা উচ্চাভিলাষী ব্যয়ের বহর বলা হয় খুব একটা ভুল হবে না। সেখানে আপনার আমার ভাগে জনসংখ্যা অনুযায়ী 54,057 টাকা 17 পয়সা পড়ে। এই টাকাটার বাজেটের 86% বেশি যোগান দিতে হবে এবার রাজস্ব বোর্ডকে। মানে আপনি রাজস্ব বোর্ডে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ছিলেন, সম্ভব বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে? সম্ভব, আমি আবার বলছি সম্ভব, হতে হবে। কারণ আমরা অতীতের সাকসেসগুলো দেখে সে পারে না বলেই বলছি যেটা অসম্ভব হয়ে যাচ্ছে। ও তো পারে নাই, কেন পারে নাই সেটার একটা দেখা দরকার। এবং এটা দেখা দরকার এই জন্যই বলছি, যেমনটি আজাদ সাহেব যথার্থ বলেছেন, নেপাল, ভারত বা অন্য দেশের তুলনায় আমার ট্যাক্স জিডিপি রেশিও কেন 6.9 বা সামথিং থাকবে? তো 15, 16, 17 হওয়ার কথা। এই যে 15 যদি ধরি আর একটা যদি 7 ধরি, 8% হচ্ছে আমার জিডিপির 8%, আমার ট্যাক্স উধাও নাই। এবং এটা ইকোনমিতে একটা বিরাট বৈষম্যের একটা নির্দেশক। তো এখন এই বৈষম্যের নির্দেশক যখন আমি জানছি, তখন আমি ওকে এই কথা বলতে পারবো না যে ও পারে না, ঠিক আছে এটা খুব বেশি হয়ে গেল, টার্গেটটা দেওয়াটা বেশি হয়ে গেল। কিন্তু আমার বাজেট তৈরির যে সনাতন যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমি যখন আয়ের বাজেট 9-30 করছি, 38 করছি, তখন তো আমার ওখান থেকে একটা সার্টেন পার্সেন্টেজ, IMF যেটা বলে থাকে সাধারণত 5% অফ জিডিপি আপনি রাখতে পারেন, একটা গ্যাপ থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। তো সেইটা ধরলে আমার এটা সিম্পল ম্যাথ। আমি যেহেতু ব্যয়ের বাজেট বড় করেছি, সেহেতু অটোমেটিক্যালি এটাখানে আসবে, রেভিনিউর টার্গেট বাড়বে। আবার এই আচ্ছা, বাড়বে না, সাথে সাথে আমরা দেখলাম যে যারা বিশ্লেষক আছেন তারা এই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাকে অলিক কল্পনাও বলেছেন। না, এটা ঠিক না। কারণ আমি ব্যয় করছি ইকোনমির জন্যে, ইকোনমিতে বিনিয়োগ হবে। আমি বলছি আমি ইকোনমিকে ঘুরাবো, এখানে বলা আছে বা অচল অর্থনীতিকে ঘুরানোর জন্যে এটা করা হচ্ছে। আমি অচল অর্থনীতিকে যদি সত্যিই ঘুরাতে পারি,
এখানে ইফ অ্যান্ড বাটের প্রশ্ন। হ্যাঁ, যদি আমি ঘোরাতে পারি তাহলে আমার রেভিনিউ কেন বাড়বে না? রেভিনিউ বাড়তে হবে। রেভিনিউটা আসে অর্থনীতি থেকে। অর্থনীতি যদি সচল থাকে তাহলে তাহলে আপনি এদিকে বলছেন আপনি অর্থনীতিকে সচল করবেন, আবার ওদিকে এনবিআরের বেলায় তার টার্গেট দেওয়ার সময় বলছেন যে না, এটা একটা ওয়ালিক হয়ে যাচ্ছে। এটা ঠিক না, এটা দুটোর ভিতরে বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আমি বলছি যে বাজেট যেটা বড় দেওয়া হচ্ছে ব্যয়ের, সেটাকে সত্যি বড় ব্যয়ের বাজেট হতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা এরকম না যে ভুয়া বিরাট বিরাট ফিগার দেখিয়ে আমি বাজেটকে বড় দেখালাম, তারপরে সেই খরচের সাথে আমার কোনো মিল নাই, এবং তাতে যে বৈষম্যটা, অসামঞ্জস্যটা তৈরি হয়েছে, সেটা এই নতুন সরকারের কাছে, এই প্রতিশ্রুতিশীল একটা সরকারের কাছে, যারা তাদের নির্বাচনী ইশতেহারে বা এর আগে আরও কিছু কর্মসূচি দিয়ে তারা বলেছে যে তারা একটা পরিবর্তন আনবে, সেই পরিবর্তন প্রত্যাশী সরকারের কাছে এটাকে দুটোই আমি মনে করি যে বাস্তবায়নে তাকে সেই দক্ষতা দেখাতে হবে, এবং এ ব্যাপারে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক প্রতিশ্রুতির প্রয়োজন হবে। অনেক সময় দেখা যায় আমরা প্রায় বলি পলিটিক্যাল কমিটমেন্ট নাই, তাই এটা হচ্ছে না। তাই সেই পলিটিক্যাল কমিটমেন্টটা তাকে দেখাতে হবে। এখানে তো ইতিমধ্যে একটা সমালোচনা তৈরি হলো যে এই সরকার আসলে শুধু তাদের নির্বাচনী প্রতিশ্রুতির কথা রাখতে গিয়ে বাস্তবের একটু বাইরে চলে গিয়ে আসলে এই বাজেটটা পেশ করলো না। না, আমি সেটা মনে করি না। আমি মনে করি বাস্তবায়ন কে করবে? উনি তো রাজনৈতিক সরকার, রাষ্ট্র, উনি এটা টার্গেট দিয়ে দিলেন, কিন্তু বাস্তবায়ন যে করবে তার উপরে ওনার নিয়ন্ত্রণটা কতটা, এবং বাস্তবায়নের ওই লোক যদি ঘুরিয়ে এটাকে টুইস্ট করে এবং সেটা যদি না ধরতে পারা যায়, যেমনটি অতীতে করা হয়নি, অন্যভাবে একে অন্যের শাসন করে সরকার রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে, রাষ্ট্র সরকারের ভিতরে ঢুকে গেছে, এই পরিস্থিতি যদি হয় তাহলে কিন্তু এই বাস্তবায়ন হবে না। এখানে এই ইয়ারডিস্ট্রিক্ট তাদের মানতে হবে যে আমি নীতি নির্ধারক, আমি পলিটিক্যাল কমিটমেন্ট আমার আমি এইটা করতে হবে, করেই আনতে হবে। যেমন আমি অটোমেশনের ব্যাপারে বলি, যেমন এই যে আমরা সবাই জানে আমরা বাস্তবায়ন আর ওই নীতি বিভাগের যে আলাদা করা হলো, হ্যাঁ, এটা কিন্তু রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের হবে। বাজেট বক্তৃতার ভিতরে উনিও বলেছেন যে এটা করা হবে। সরকারকে সেই জায়গায় থাকতে হবে, রাষ্ট্রকে, যে আমি এইটা করব। তাই এটা করার জন্যই যারা বাস্তবায়ন করবেন তারা যদি 9-6 করে এদিক ওদিক সরে যান তাহলে তো এটা হবে না। বাজেটটাকে আসলে বাস্তবায়ন করার জন্য সেখানে একটা জবাবদিহিতার প্রয়োজন রয়েছে। আমি সেটাই বলছি, ওই জবাবদিহিতাটা নিশ্চিত করেই তারপরে, যেমন আমরা সাজেশন দিয়েছিলাম, বলেছিলাম, এবং ওটা উচিত ছিল যে এই যে এনবিআর এর কত পড়তেছে 6,95,000 কোটি টাকা। না, সে তো টোটাল রাজস্ব এনবিআর এর 6,15,000। এই যে 6,15,000 সে কোন কোন খাতের থেকে করবে এটা তার বলা উচিত ছিল, কারণ জবাবদিহির কথাটা আপনি কিছুক্ষণ আগে তুললেন। জবাবদিহিটা তো আনতে হবে। আমাদের মরহুম তাজউদ্দিন আহমেদ সাহেব আমাদের প্রথম যে বাজেটটি দিয়েছিলেন 786 কোটি টাকার, উনি কিন্তু একবার টোটাল হিসেব করে দেখিয়ে দিয়েছিলেন আমি এই জায়গার থেকে এত আয় করব, এখান থেকে এত আয় করব, এই করব। এবং এই প্রথা কিন্তু 2015 সাল পর্যন্ত এটা ছিল না। আমি বলছি এটা দরকার কেন, আমি বলছি কারণ এনবিআরকে আমার পরে শেষে ধরতে হবে যে তুমি যে বললা তোমারে আমি যে 6-15 দিলাম, এই 6-15 এখান থেকে দেওয়ার, এটার জন্য তোমার হোমওয়ার্ক কই, তুমি কেন করতে পারো না, সেটা করার দরকার। 6,04,000 কোটি টাকা। হ্যাঁ, কিন্তু এই কাগজে কলমে এই লক্ষ্যটা খুব আকর্ষণীয়, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন কিনা? না, বাস্তবতার প্রশ্নটা, হ্যাঁ, আপনি আসেন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। একে আজাদ, ব্যবসা বান্ধব বাজেট বলা হচ্ছে এই বাজেটকে, আবার এটিও বলা হচ্ছে যদি সফলভাবে আসলে আমরা এই বাজেটকে বাস্তবায়ন করতে চাই, সেটি আসলে ঠিক কতখানি আমরা বাস্তবায়ন করতে পারলাম সেটার উপরেই নির্ভর করছে। ব্যবসা বান্ধব বলা হলেও আপনি আসলে যে জায়গাগুলোতে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ব্যবসা বান্ধব বলে কি আপনি মনে করেন? এখন ব্যাপারটা মাননীয় অর্থমন্ত্রী বেশ কিছু 10টি খাতকে বেশি এমফেসিস দিয়েছেন, কিন্তু 10টা খাতের মধ্যে কিন্তু ডিটেলসটা নাই এখনো। তো যেহেতু আমাদের সবচেয়ে বেশি এখন বার্নিং ইস্যু হচ্ছে দুইটা হলো আর্থিক খাতের স্থিতিশীলতা আর একটা হচ্ছে জ্বালানির নিরাপত্তা। এই দুটো যদি করতে হয় তাহলে কর্মসংস্থান হবে। এখন বাস্তবতা কি? বাস্তবতা এই ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে তেলের বাজার এত বেড়ে গেছে যে সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে।
সরকার প্রচুর ভর্তুকি দিয়ে তেল আনছে এবং কষ্ট হচ্ছে সরকারের, যার জন্য অন্য খাতে আনতে পারবে না। আর হচ্ছে ব্যাংকে আপনি জানেন অতীতে যে কোনো কারণে হোক টাকার থেকে, দেশের থেকে ব্যাংকের থেকে টাকা চলে গেছে। অনেকগুলি ব্যাংক সরকার 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছে, ইনজেক্ট করেছে ওই ব্যাংকগুলোকে রিভাইভ করানোর জন্যে। আর এখন ব্যাংকের ইন্টারেস্টের রেট হচ্ছে 14 থেকে 15%। তো 14 থেকে 15% ঋণ নিয়ে ব্যবসার লাভ করা খুব মুশকিল এবং ব্যাংকের টাকা ফেরত দেওয়া। তারপরেও ব্যাংকের তারল্য সংকট আছে। আর যদি সরকার যখন বড় করে তখন প্রাইভেট সেক্টর, আমি তো আগের শুরুতেই বলেছি যেখানে 4.75 আর হলো 29%, তো সরকারই তো নিয়ে নিচ্ছে টাকা। আবার আপনি কর্মসংস্থানের কথা বলেছেন, মানে এই বাজেটের সাফল্য যে বিষয়গুলোর উপর নির্ভর করছে তার মধ্যে কর্মসংস্থান একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আপনার একটা বক্তব্য নিয়ে সম্প্রতি ভীষণ সমালোচনা হয়েছে, যে আপনি নিজেও বলেছেন যদি আসলে আমরা ডিজিটালাইজেশন বা এআই এর দিকে ঝুঁকি, সেক্ষেত্রে আপনি নিজেও একটা বিরাট একটা অঙ্কের কথা বলেছেন, সেই অঙ্কের কর্মীদেরকে আপনি ছাঁটাই করবেন। তাই যদি হয় তাহলে কর্মসংস্থানটা আসলে সৃষ্টি হবে। আমি আসি, প্রথম কথা হলো আমি সেকেন্ড পেজে আপনার উত্তরটা দিই। তো সরকারকে এখন সব জায়গায় যদি সরকার জোর দিতে যায় বা টাকা ব্যয় করতে যায় হবে না। সরকার যেমন স্পেসিফিক বলেছে শিক্ষা খাতে কিন্তু বাজেট ডাবল করেছে, স্বাস্থ্য খাতেও ডাবল করেছে, এই দু জায়গায় করেছে। কিন্তু আপনার ব্যাংকের ক্ষেত্রে লোনটাকে ইন্টারেস্ট কমানোর জন্যে আমরা কিভাবে সহজভাবে পাবো, টাকা পাবো বা বিনিয়োগ কীভাবে সহজ হবে, এই ব্যাপারে কিন্তু স্পেসিফিক কিছু বলা নাই বা ওই রকম কোনো টাকা বরাদ্দ নাই ব্যাংকিং খাতের জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে জ্বালানি নিরাপত্তার জন্য সরকারের কোনো কারণ, আজকে প্রায় 3 থেকে 4 হাজার দরখাস্ত পড়ে আছে যেখানে শিল্পে সংযোগ দেওয়ার জন্য। যদি এই গ্যাস যদি সরবরাহ করা যায়, সংযোগ দেওয়া যায়, তাহলে কয়েক লক্ষ লোকের চাকরির ব্যবস্থা হবে ইমিডিয়েট, যেগুলো মেশিন নিয়ে আসবে। আপনি দেখেন মেশিন আমদানি নেগেটিভ, তো মেশিন যদি আমদানি নেগেটিভ হয়, আমি যদি জ্বালানি সংকটে থাকি, আমি যদি ব্যাংকের টাকা না পাই, তাহলে কর্মসংস্থান কেমনে হবে? এই ব্যাপারটা বাজেটে হয়তো বলা আছে ডিটেলসে, এখন পর্যন্ত আমাদের ওইরকম দৃশ্যমান কিছু নাই। তা আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীকে যে যেভাবে শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাত থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থনীতিকে যে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় ব্যাংকিং সেক্টরকে, এবং সরকারের লোন কমিয়ে সরকারের ব্যয় কমাতে হবে। সরকারের দেখেন ব্যয় ধরা হয়েছে প্রায় 6,50,000 কোটি টাকা, না সরকারের ব্যয়, পরিচালনা ব্যয়, এইটা তো টু মাচ। এত টাকা যদি সরকার ব্যয় করে, রাজস্বের যেটা আয় করবে সেটাই যদি সরকার ব্যয় করে ফেলে, তাহলে আমি এডিবি করবো কেমনি? তো না, এই পরিচালনা ব্যয়ের ভিতরে সুদটা আছে, এডিবি পুরোটাই ঋণ। তো এই পরিচালনা ব্যয় 6,05,000 কোটি টাকা। না, তো ওর ভিতরে সুদ আছে বোধহয়। হ্যাঁ, সব কিছু মিলে সরকার পরিচালনা ব্যয় তো অন্য ধরনের ব্যয়। যদি 6,05,000 কোটি টাকা সরকার এনবিআর যেটা আনবে, 6,04,000 কোটি টাকা, 6,05,000 কোটি টাকা সরকার ব্যয় করে ফেলবে। মাঝে এডিপি বাবদই সরকারের বরাদ্দ 3 লাখ কোটি টাকা। 3 লাখ। তো সেই কারণে সুদ বাবদ পরিকল্পনা 1,27,000 কোটি টাকা, উন্নয়ন ব্যয় 3,16,000 কোটি টাকা, এটা আলাদা করা আছে। তাই সরকারের ব্যয়টা কমাতে হবে। সরকারের অনেক মন্ত্রণালয় আছে, অনেক দপ্তর আছে, আদৌ সেগুলো দরকার আছে না সরকারকে রিভিউ করতে হবে। এই জন্য আমি অনুরোধ করব সরকারের একটা কমিশন করা উচিত, যে এতগুলো মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর দরকার আছে কিনা। সরকারি দেখেন আজ থেকে 50 যখন দেশ স্বাধীন হয়েছিল তখন এতগুলো মন্ত্রণালয় ছিল, তখনকার প্রেক্ষাপট তখন 7 কোটি লোক ছিল। এখনকার সমস্ত কিছু ডিজিটালাইজড, এখন এআই মাধ্যমে কিন্তু অনেক কিছু সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আপনি যে কোনো ইনফরমেশন চান এখানে বসে আপনি সব পেয়ে যাবেন ঘরের থেকে। আমি একটা এক্সাম্পল পড়া লাগবে না। হ্যাঁ, তো সেই কারণে আমি মনে করি সরকারকে সরকারি ব্যয় কমাতে হবে এবং সরকারের বিনিয়োগ বান্ধব যেটা বলছেন সেটাকে দৃশ্যমান করার জন্য আমি মনে করি গ্যাসের সংকট কাটাতে হবে। নানান যে সংকটগুলো আছে সেগুলো নিয়ে আসলে সরকারকে এখন ভাবার সময় এসেছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এই যে আসলে আমরা যে ঋণের বোঝার কথা বলছি, বিশেষ করে আসলে এনবিআর এর উপরে এবারে যে চাপটি পড়ছে, সেই চাপের জায়গাটা যদি আবার ফিরে আসি, যে একজন সাধারণ মানুষের মধ্যে দায় যেটি আছে 54,057 টাকা 17 পয়সা যেটি বলছিলাম, এই বোঝাটা আসলে এই মুহূর্তে আমাদের ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার যে আলোচনা আমরা করছি, সেই আলোচনায় কতখানি প্রভাব ফেলছে? অবশ্যই প্রভাব ফেলছে। এই কারণে এই ঋণটা আজকের না, এটা তো অতীতে নিয়েছি, এবং
2015 পর্যন্ত বিগত 40 বছরে যা নিয়েছিলাম 15 থেকে 24 সালের পর্যন্ত প্রায় সমপরিমাণ নিয়েছি, খুব নিকট অতীতে নিয়েছি, এবং সেইটারই সুদ এখন চলে আসছে প্রায় অ্যাবাউট 22% মতন। আমার ওই আপনি উৎপাদনশীল খাতের ওই কী বলে বেসরকারি খাতের যেটা বলছেন পরিচালন ব্যয় বলতে যেটা বুঝছেন, এই পরিচালন ব্যয়ের সিংহভাগই হচ্ছে ঋণ, সুদ, যেটা আপনি আগে নিয়েছেন, এবং এটা আপনাকে অবশ্যই শোধ করতে হবে। তো অবশ্যই শোধ করতে হবে যে ঋণ, সেটা মাথায় এসে যখন এসে গেছে তখন তো এটার পরিচালন ব্যয় আমি নিয়ন্ত্রণে করেও কতদূর যাবো। এবং পার হেড যে বললেন এত পার হেড এত টাকা ঋণ হচ্ছে, এটার কারণটা হচ্ছে এটা আজকের না, অতীতের। কিন্তু আমি ঋণটা নিয়েছিলাম, কিন্তু সেই ঋণের রেজাল্ট কই, সেই টাকা ব্যয়ের রেজাল্ট কই, আমি তো সেই ধরনের অবকাঠামো পাইনি। এরই মধ্যে কালো টাকা সাদা করারও সুযোগ থাকছে এই বাজেটেও। আমি এই পয়েন্টটা বেশি আলোচনা করব না, এই জন্যই বলছি। আমি পরিষ্কার শুধু এইটাও বলছি যে এই বিষয়টা আজকের না, বহুদিন থেকেই এটা বলা হচ্ছে, সামাজিকভাবে বলা হচ্ছে, নানানভাবে বলা হচ্ছে। তারপরও এটা বিস্ময়ের ব্যাপার যে যে ভাষায় আপনি পড়লেন যেটা আছে, জি, এই টাকার উৎস নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেই বিধানও রাখা হয়েছে। আমাদের কনস্টিটিউশনের 20-2 ধারায় পরিষ্কার বলা আছে, যেগুলো মৌলিক কিছু দায়িত্ব থাকে না রাষ্ট্রের, তার ভিতরে এটা 20-2 ধারাটা ওইটার এর ভিতরে, সেখানে বলা আছে রাষ্ট্র এইটা নিশ্চিত করবে যে কেউ যেন তার অনুৎপাদিত অনুপার্জিত টাকা ব্যবহার না করতে পারে বা ভোগ করতে না পারে। তো এখানে যদি আপনি এই বাড়ি বানালেন, তার টাকার উৎস প্রশ্নই যদি না করতে পারেন, তো তাহলে আমরা যে বৈষম্যের কথা বলছি, ট্যাক্স জিডিপি রেশিওটা কমাবার একটা বড় লক্ষ্য হচ্ছে যে এই ইনইকুয়ালিটি আছে, বৈষম্য আছে। এবং আমার ট্যাক্স জিডিপি কম হচ্ছে কেন, আমি অনেকের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে না তাই। তাহলে এখানে তো আপনি স্পষ্ট করে চোখে আঙুলতে দেখিয়ে দিলেন কার কাছ থেকে আপনি ট্যাক্স নিচ্ছেন না। এই বাজেটে একটা বৈষম্য থেকে গেল। হ্যাঁ, বৈষম্য। এবং আবার বলছি, এই সরকার কিন্তু একটা বৈষম্যবিহীন আন্দোলনের পরবর্তী সরকার। জি, তারপরেও কেন এই বৈষম্য থাকলো? এরপরও কিছু স্বস্তির খবর তো আছে, নিত্য প্রয়োজনীয় বেশ কিছু দ্রব্যের মূল্য কমছে। ফ্যামিলি কার্ড পাবে 41 লাখ পরিবার, এবং 1 বছরের মধ্যে এই লক্ষ্য ধরা হয়েছে। সেখানে অন্যান্য ভাতার কথাও আমরা দেখলাম, সেই ভাতাগুলো বাড়ছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ আসলো, যেটি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এই একটু ভালো কথাগুলো বলতে চাই, ইতিবাচক হিসেবে দেখছেন কিনা? জি, দেখুন, এটা হচ্ছে রাষ্ট্রের পরিকল্পনা, যে সরকার কোথায় আসলে গুরুত্ব দিচ্ছে সেটা দৃষ্টিপাত। এখন সরকার শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্যই তো শিক্ষার বাজেট বাড়িয়েছে এবং স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়েছে, এবং সেই কারণে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়বে। এখন প্রশ্নটা হচ্ছে যে আসলে আমরা যেভাবে প্রাধান্য, এটা আমি প্রথমত যদি স্পষ্টভাবে বলি, সেটা একটা ভালো ইঙ্গিত যে হিউম্যান ক্যাপিটাল যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, লং টার্ম গ্রোথ, যেমন বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়বে কিনা, মানে বলা হচ্ছে যে এই যে মিডল ইনকাম ট্র্যাপে পড়বে কিনা। কেন কথাটা আসে জানেন? কারণ হচ্ছে পৃথিবীর যে সকল দেশ উন্নত হয়েছে, মানে হচ্ছে অনুন্নত ছিল, উন্নত হয়েছে, তার পিছনে হিউম্যান ক্যাপিটালে যারা বেশি বিনিয়োগ করেছে তারাই আসলে ওই জায়গাটাকে ক্রস করতে পেরেছে। কারণ আমরা বলি ইনক্রিজিং রিটার্নস তখন পসিবল হয়, আদারওয়ে ওই জায়গাটায় গিয়ে সবাই ঠেকে যায়। তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো দিস ইজ এ পজিটিভ, বাট স্টিল উই আর ফার এওয়ে ফ্রম টার্গেট। যেমন 5% বছরের মধ্যে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা, সেই ব্যয়টা আসলে রাষ্ট্রের কাছ থেকে আসে। আর যেটা সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে সব সরকারই গুরুত্ব দিয়ে কিন্তু সোশ্যাল প্রোটেকশন আজকে এই পর্যন্ত আসছে। এখন বর্তমান সরকার একটু ভিন্নভাবে ভাবছে, কার্ডগুলোর কথা ভাবছে, এবং সেটার ক্ষেত্রে পরিমাণের কথা ভাবছে, যে পরিমাণটা একটু বেশি দিলেই দারিদ্রতা থেকে মুক্ত পাবে, বিষয়টা তেমন না। অর্থাৎ বরং অনেক যে ডিপ্রাইভেশন আছে গরিব মানুষের, তার কয়েকটা ডিপ্রাইভেশন কমে যায় এই 2,500 টাকা দিয়ে। অতএব কিছু ডিপ্রাইভেশন মুক্তি হয়, কিন্তু দারিদ্রতা থেকে মুক্তির জন্য লং টার্ম পরিকল্পনা করতে হবে। যে আমি সত্যিই কি সকল মানুষকে এরকম একটা পর্যায়ে নিতে চাই, তাহলে তাকে আমরা বলি অ্যাসেটিং করতে হবে, অর্থাৎ তাকে প্রোডাক্টিভ অ্যাসেটে পরিণত করতে হবে। সেটা কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য, মানে হচ্ছে বাচ্চাটা ভালো সুস্থ জন্মগ্রহণ করবে, স্বাস্থ্য ভালো থাকবে, তাকে শিক্ষা দেন, সে চাকরি পাবে, সারা জীবন পরিবারটা দারিদ্রতা মুক্ত হবে। অতএব এইগুলো হচ্ছে ওয়ান অফ অ্যাসিস্ট্যান্স,
কিছু ডিপ্রাইভেশন কমানো এবং রাষ্ট্রের সম্পদ ধনীদের কাছ থেকে ট্যাক্সের আপনি মাধ্যমে যেই বৈষম্যের গরিবদের কথা কাছে বললেন, দেওয়া। অ্যাটর্নি জেনারেলও বলেছেন রাষ্ট্রের এই টাকাটা তো আর আকাশ থেকে আসে নাই, জনগণের কষ্টের টাকা, ঘামের টাকা যথাযথ ব্যবহার হবে দেশের জন্য। অর্থ লোপাট নিয়ে আসলে আমরা দীর্ঘদিন ধরে একটা চ্যালেঞ্জের মুখে আছি, সেটি যদি আসলে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, বাজেট যতই বড় হোক কোনো লাভ হবে কিনা, এই আলোচনাটিতে ফিরবো। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, যেটি অ্যাটর্নি জেনারেল বলেছেন, যেই টাকাটা নিয়ে আসলে আমরা এত বড় একটা বাজেট, উচ্চাভিলাষী বাজেট কিংবা স্বপ্নের বাজেট যাই বলি, সেই বাজেট করলাম, সেই টাকাটা তো আসলে আকাশ থেকে আসে নাই, জনগণের কষ্টের টাকা, ঘামের টাকা। যথাযথ ব্যবহারটা আসলে আমরা করতে পারবো কিনা, অর্থ যদি লোপাট হয় তাহলে এত বড় বাজেট দিয়েও কোনো লাভ নাই। এটা একেবারেই চরম সত্যি কথা, কারণ অর্থনীতির ভাষায়ও বলা হয় যে সম্পদের যথার্থ ব্যবহারই অর্থনীতিকে ধার করাতে সক্ষম হয় এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যেমন আমাদের ক্ষেত্রে যদি ধরেন সোশ্যাল প্রোটেকশন, এটাই তো সবচেয়ে বড় সেন্সিটিভ জায়গা, যে আমি গরিবদের জন্য টাকা বন্টন করছি, কিন্তু গরিব মানুষের কাছে যখন টাকা পৌঁছায় না, তখন সমাজের কল্যাণ করার জন্য টাকা ব্যয় করছেন, অথচ সেটা যে পরিমাণ কল্যাণ তৈরি করার কথা ছিল সেটা করতে পারলো না। তার মানে এটাও এক কাইন্ড অফ গভর্নমেন্ট ফেইলুর, সরকারের ব্যর্থতার। আমরা কিন্তু সরকারের পতন হইলেই সেটাকে ব্যর্থতা বলি না, একটা পলিসি। যে আপনি বর্তমান সরকার কি জানে হতদরিদ্র পরিবার কারা? যদি না জানে তাহলে ডিস্ট্রিবিউশনটা কিভাবে করবে? অতএব সরকারের ফার্স্ট টাস্ক হচ্ছে, আপনি হতদরিদ্র পরিবার 5.8%, 5.8%-এর সেই সেন্সাস করে তথ্যটা সংগ্রহ করুন, তাদেরকে টাকা দিন, তাহলেই সেটা সত্য হবে। তথ্য নাই, আপনি গিয়ে দেখে দেখে মনে হইলো দিয়ে দিলেন, সেটা পূর্ণাঙ্গ রূপ পায় না। অতএব সেই সমস্ত জায়গাগুলোর দিকে এখন আমরা অপেক্ষা করবো আসলে সত্যিকার অর্থেই, যে এই বাজেট এবং যে টাকা সেটার সংগ্রহ এবং কিভাবে বাস্তবায়ন করে সেটা আমাদের সামনে দেখার বিষয়। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে সরকার যে ঋণ নেবে তার বিপরীতে সুদ দিতে হবে, এই আলোচনা আমরা করলাম। বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে এই বিষয়টি, এবং এই বিষয়টি বাজেট বাস্তবায়ন একটা বড় ঝুঁকি তৈরি করবে। সেই জায়গাটিতে আপনি নিজে আসলে যখন বলছিলেন যে সরকারের উচিত তাদের ব্যয় কমানো, সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের আসলে কতখানি প্রয়োজন আছে সবগুলো জায়গায় সেটি নিয়ে, তখন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হচ্ছে এই বাজেটে। দেখুন, এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, আমি মনে করি সরকার এটা যুক্তিসঙ্গত। তাদের বেতন বাড়ানো নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে রেভিনিউ যা আয় হবে, সেটাই রেভিনিউ আয় হবে 6,04,000 কোটি টাকা, আর আমি পরিচালনা ব্যয় 6,05,740 কোটি টাকা, আর ঋণের সুদ পরিশোধ করবো 1,27,000 কোটি টাকা। তার মানে আয়ের চেয়ে আমার ব্যয় বেশি। এই যে মাথাবাড়ি প্রশাসন, এই মাথাবাড়ি প্রশাসন তো আমার রাখার দরকার নাই। আপনি আস্তে আস্তে কমিয়ে ফেলেন, আপনি কমিয়ে ফেলে অর্ধেকে নিয়ে আসেন। কারণ আপনি যখন আস্তে আস্তে কর্মসংস্থান বাড়াবো, সেই কথা আপনি প্রাইভেট সেক্টরে দেখেন 30 লক্ষ লোক প্রতি বছর কর্মসংস্থানে আসে, তার মধ্যে 20 লক্ষ লোকই কর্মসংস্থান করে প্রাইভেট সেক্টর, 8 লক্ষ লোক বাইরে চলে যায়। 8 লক্ষ, তো এখন সরকার করে প্রতি বছর 1,20,000, সরকার করে 1,20,000, তার মধ্যে সরকারি, আধা সরকারি, আর্মি, পুলিশ সমস্ত কিছু সহ 1,20,000 লোক করে। কিন্তু অনেক জায়গায় রিক্রুটমেন্টও বন্ধ, সরকারি অনেক জায়গায় কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না। তাহলে একমাত্র প্রাইভেট সেক্টর যেখানে কর্মসংস্থান করে সেই জায়গায় আপনাকে জোর দিতে হবে। একদম একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, আমরা শেষ সময় চলে এসেছি, এবারের এই বাজেটকে আপনি কতখানি ব্যবসা বান্ধব বাজেট বলতে পারবেন? এখন ব্যবসা বান্ধব বলার মতন কোনো বা না বলার কিছুই আমাদের কাছে দৃশ্যমান হয়নি, যে এই জায়গাটায় আমাদের জন্য স্কোপ দেখা হয়েছে। আমাদের দুটো দরকার, আমি আগেও বলেছি, আমি আবারও রিপিট করি, আমার দরকার অ্যাক্সেস টু ফাইন্যান্স, অর্থাৎ আমি লোন যেন সহজ শর্তে লোন পাই এবং বিনিয়োগ করতে পারি এবং ঠিক মতো ব্যবসা করে ব্যাংকের টাকাটা ফেরত দিতে পারি, এবং এই ব্যবসা পরিচালনা করার জন্য যে আমার এনার্জি দরকার, সেই এনার্জির সাপোর্টটা, এই দুটো যদি সরকার আমাদেরকে দিতে পারে তাহলে কর্মসংস্থান হবে, রেভিনিউ বাড়বে এবং দেশ এগিয়ে যাবে। জি, আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে আসি। বারবার এই নির্বাচনী প্রতিশ্রুতির বাজেট বলা হচ্ছে এই বাজেটকে, সেটি নিঃসন্দেহে প্রাধান্য পেয়েছে এই বাজেটে, কিন্তু এই বাজেটকে যখনই বাস্তবায়ন করতে যাব তখন আসলে অর্থনৈতিক খাত সহ ব্যাংক খাত, বিভিন্ন খাতকে আমাদের স্বাভাবিক করে নিয়ে আসতে হবে, এবং যে রাজস্ব আহরণের বড় চ্যালেঞ্জ আসলে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সেই চ্যালেঞ্জটা আমাদেরকে মোকাবেলা করতে হবে। কিভাবে পারবো আমরা? না, উত্তর আপনি নিজেই বলে দিয়েছেন। সেটা হচ্ছে যে রাজস্ব আহরণ হবে কিন্তু অর্থনীতির থেকে। অর্থনীতিকে যদি আপনি সচল না, সক্রিয় না করতে পারেন বা করা যদি না যায়,
তাহলে তো রেভিনিউ আর্নিংয়ের ইয়ে হবে না। যে ফিগারগুলো উনি বললেন, এখানে দুঃখের বিষয় এই 6,04,000 রেভিনিউ এনবিআর দেবে, ওটা কিন্তু যদি ইফ, জি কিন্তু ব্যয়ের যে ফিগারটা বলেছেন ওটা কিন্তু অবশ্যম্ভাবী, ওটা হবে। তো তাহলে কন্ট্রাডিকশনটা কত সিরিয়াসলি হয়ে যাচ্ছে। একটার আপনি যদির ফিগারের সাথে আপনি একটা অনিবার্য খরচ, যে খরচ আপনি কমাবেন না, পারবেন না করতে, সেইটার যদি থাকে, তো তাহলে যে অনিশ্চয়তা যে সৃষ্টি হয় সেইটার দিকে লক্ষ্য রাখাটার ব্যাপারটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। আমি একটু সিদ্দিকী সাহেবের ওইটার সাথে একটু যোগ করি, এই যে সোশ্যাল এতে যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু স্টিল কিন্তু একটা পাইলট প্রজেক্ট হিসেবে, ওই কারণ লোক নির্বাচনের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা অতীতে বিভিন্ন খাতের থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে সামাজিক উন্নয়নের সামাজিক এ করি, যার দেখা যায় যে অধিকাংশই ম্যাক্সিমাম হচ্ছে মিসফায়ার, আর কি বলে সিস্টেম লস, এ খায় ও খায় সে খায়। সেখানে এটা এই কার্ডের ব্যাপারটা করা হয়েছে এই জন্যেই যে একটা কার্ডকে আইডেন্টিফাই করে আমি সরাসরি টাকাটা তার কাছে দেব, এখানে কার কাছে দেবেন। এখানে প্রশ্ন হচ্ছে নির্বাচনের প্রক্রিয়াটা কি, তারা কিভাবে, সেই জন্যই ডাটা, এবং এই জন্যই কিন্তু ওটা প্রথমে ওই পাইলট প্রজেক্ট আকারে দেওয়া হয়েছে। কারণ আমরা ওই যে প্রণোদনা প্যাকেজ যেটা দিয়েছিলাম করোনার সময় 30,000 কোটি টাকা দিয়েছিলাম ওনাদেরকে, আর 20,000 কোটি টাকা দেওয়া হয়েছিল সাদাত সাহেবকে, তার মানে ওই মধ্য এদেরকে দেওয়া হয়েছিল, ওইটা কিন্তু বিলি করা যায়নি। এবং ইভেন ওই সময় একটা 250 টাকা না কত করে পদে সবার একটা দেওয়ার একটা বলছিলাম, অর্থ বিভাগ মাঝখানে ওইটা বন্ধ করে দিতে বাধ্য হলো। কারণ দেখা যাচ্ছে যে আমি যখন ফিগার চাইলাম কারে দেবো বললাম, দেখা গেল একই লোক 3 জন তারে দিছে। আরো নতুন নতুন আমরা দেখলাম যে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। না ওইগুলো করতে হবে, কারণ এটা হচ্ছে ওই যে ক্রিয়েটিভ ইকোনমির ব্যাপারটা আসতেছে। কারণ আমি শুধুমাত্র এই কয়েকজনকেই দিচ্ছি, অন্যদের কোনো খবর নিচ্ছি না, এটা না। ইকোনমিতে সবাইকে অ্যাক্টিভ করতে হবে, এবং এই অ্যাক্টিভ করার প্রয়োজনীয়তাটাই ইম্পর্টেন্ট। একদম শেষটা আমি একটা অন্যরকম প্রশ্ন দিয়ে একটু করতে চাই। এই যে ঘাটতিতে রেকর্ড করা বাজেট বলা হচ্ছে 55তম বাজেটকে, সেখানে হয়তো আমি কিংবা আপনি হয়তো যে শব্দগুলো আজকে ব্যবহার করছি, একদম খেটে খাওয়া যে মানুষটি আছেন, যিনি দিন আনছেন দিন খাচ্ছেন, তিনি এই শব্দগুলো বুঝতে পারছেন না। মূল্যস্ফীতি, ঘাটতি, আয় ব্যয়, তার কাছে হচ্ছে আমি দিন শেষে এই বাজেটের পর কতখানি স্বস্তিতে বাজেটটা করতে পারবো, বাড়িতে ফিরতে পারবো, নিজের জীবনযাত্রার মানটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, সেটি কি দেখছেন এই বাজেটে? দেখার সুযোগ আছে। আমি বলি ওই যে স্বাস্থ্য খাতে আর শিক্ষা খাতে যে ডবল বাজেট দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাতে কিন্তু এই 55 বছরে কোনোদিন কিন্তু এই ধরনের বাজেট দেওয়া হয়নি। যদি আমি এই স্বাস্থ্য খাতের বাজেট এবং শিক্ষা খাতের বাজেটটা যদি সত্যিই ভালোভাবে রেজাল্ট ওরিয়েন্টেড ওয়েতে যদি বাস্তবায়ন করতে পারি, দুইটা ব্যাপারে সে কিন্তু নিশ্চিত হবে তার কস্ট অফ ডুইং বিজনেস, কস্ট অফ লিভিং কমে যাবে, অর্থাৎ তার পারচেজিং পাওয়ার বাড়বে, অর্থাৎ ছাত্রের পিছনে তার আবার আলাদা করে পয়সা দেওয়া এবং রুগীর পিছনে তার আলাদা করে খরচ করতে যাওয়ার, এইটা যদি আমি থামাতে পারি, তো তাহলে এই জিনিসটা হবে এবং সেই স্বস্তির বিষয়। আর ওই যে বেশ কয়েকটা খাতে আপনার যে শুল্ক কমানো হয়েছে, এখানে প্রায় 60,000 কোটি টাকার মতো কিন্তু শুল্ক ছেড়ে দেওয়া হবে। আমার বসংবাদ এনবিআর বারবার বলবে, স্যার এটা না দিলেও হতো না, কারণ আমার তো রেভিনিউ কমে যাবে। কিন্তু এইটা বোঝা দরকার যে না, তোমার ইকোনমি যদি এইগুলো দিলে বা মানুষের যদি পারচেজিং পাওয়ার আমি বাড়াতে পারি, এইসব সুযোগগুলো দিলে, তাহলেই তুমি রেভিনিউ পাবে। এটা জিনিসটাকে ওইভাবে ঘুরিয়ে আনতে হবে। আমাদের এই সীমিত সামর্থ্যের মহা বাজেট বাস্তবায়ন হোক এবং আমরা দিন শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলি, আমরা সেই প্রত্যাশাটুকু রাখতে চাই। একে আজ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি প্রীতি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।